হ্যালো বন্ধুরা, আজকে আমাদের জিরো থেকে ইংরেজি শেখার প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা শিখব অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব না জানা থাকলে ইংরেজি শেখা তো দূরের কথা, ইংরেজির ধারে কাছেও যেতে পারবো না। তাহলে চলো শুরু করি। প্রস্তুত থাকো, কারণ আমরা জিরো থেকে ইংরেজি গ্রামার শেখার জগতে পা রাখতে যাচ্ছি। তো চলো আমরা প্রথমে জেনে নিই অক্সিলারি ভার্ব কাকে বলে। অক্সিলারি ভার্বকে বাংলাতে বলা হয় সাহায্যকারী ক্রিয়া। আমরা সংজ্ঞাটা একটু সংক্ষেপে জেনে নিই। যে ভার্ব সাধারণত টেন্স, ভয়েস বা সেন্টেন্স গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। আমি জানি এই সংজ্ঞাটা আমার অনেক ভাই বোনেরা বুঝতে পারছে না। চলো আমরা দুইটা উদাহরণ ফলো করি, তাহলে এই সংজ্ঞাটা খুব সহজেই বুঝে যাব। দেখো, আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে। আমি ইংরেজি পড়ছি। তো এটা আমরা ইংলিশে এভাবে বলি, আই অ্যাম রিডিং ইংলিশ। কেন বললাম এইভাবে? তোমরা একটু ভালোভাবে এই বাক্যটা লক্ষ্য করো। এখানে কাজটা কিভাবে হচ্ছে। এখানে কাজটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। এখানে পড়া কাজটি কিভাবে হচ্ছে? হ্যাঁ, কন্টিনিউ হচ্ছে, কারণ পড়ছি বলছি, তাই না? তাহলে আমরা যখন কোনো কাজকে কন্টিনিউ করব, সেটাকে বোঝানোর কাজটা করছে কে? হ্যাঁ, এই অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে কাজটা কিভাবে হচ্ছে সেটা বুঝিয়ে দেওয়া। তোমরা কি বলতে পারবে এখানে রিডিং এর অর্থ কি? হ্যাঁ, আমরা অনেকেই এক বাক্যে বলে দেবো রিডিং এর অর্থ হচ্ছে পড়ছি। কিন্তু না, শুধু রিডিং এর অর্থ পড়ছি হয় না। কারণ রিডিং এর পূর্বে যতক্ষণ না অ্যাম অক্সিলারি ভার্বকে যুক্ত করা হচ্ছে ততক্ষণ আমরা এটার অর্থ পড়ছি পাবো না। তাহলে আমাদেরকে এখানে অ্যাম সাহায্য করছে কাজটা কিভাবে হচ্ছে সেটা বলে দেওয়ার। এবার যদি আমি সাবজেক্টটা চেঞ্জ করে বলি, তুমি ইংরেজি পড়ছো, তুমি ইংরেজি পড়ছো, তাহলে আমি ইংরেজিটা কিভাবে বলবো? ইউ আর রিডিং ইংলিশ, ইউ আর রিডিং ইংলিশ। তাহলে এবার তোমরা একটু লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি একটু আগেই দেখলাম রিডিং এর অর্থ হচ্ছিল পড়ছি। এবার কিন্তু আমরা আর যুক্ত করেছি। যখনই আর যুক্ত করছি, এই পড়ছিটা হয়ে যাচ্ছে পড়ছো। তাহলে এই কাজটা করছে কে? হ্যাঁ, এখানে এই কাজটা করার দায়িত্ব হচ্ছে আর এর। এই আর অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে এটাই, যে কাজটা কিভাবে হচ্ছে সেটা বলে দেওয়ার। তাহলে পড়ছিটাকে পড়ছোতে রূপান্তরিত করলাম, এই কাজটা করার দায়িত্ব নিয়ে নিয়েছে আর। কারণ আর অক্সিলারি ভার্ব সাহায্য করছে রিডকে কিভাবে কাজটা হচ্ছে এটা বলে দেওয়ার। তাহলে এই বাক্যে ইউ এর অর্থ হচ্ছে তুমি, আর রিডিং মানে পড়ছো, ইংলিশ মানে ইংরেজি। ইউ আর রিডিং ইংলিশ, অর্থাৎ তুমি ইংরেজি পড়ছো। এবার যদি আবারও আমি সাবজেক্টটা চেঞ্জ করে বলি সে ইংরেজি পড়ছে, তাহলে আমরা ইংরেজি বাক্যটা কিভাবে বলবো? হ্যাঁ, আমরা বলবো হি ইজ রিডিং ইংলিশ, হি ইজ রিডিং ইংলিশ। তাহলে দেখো, এখানেও কিন্তু পড়া কাজটা কন্টিনিউ হচ্ছে, এটা জানিয়ে দিচ্ছে আমাদেরকে এবার ইজ। তাহলে আমাদেরকে একবার অ্যাম জানিয়ে দিচ্ছে যে অ্যাম রিডিং মানে পড়ছিতে রূপান্তরিত করতে হবে। যখন আমরা ট্রান্সলেট করব তখন আমাদেরকে অ্যাম রিডিং এর অর্থ পড়ছি বলতে হবে। আর যখন আর রিডিং বলবো তখন সেটা হবে পড়ছো। আর যখন ইজ রিডিং হবে তখন সেটার অর্থ হয়ে যাবে পড়ছে। তাহলে রিডিং এর অর্থ আমরা কখনো বলতে পারি না যে পড়ছি। ওকে, কখনো ওটার অর্থ হয়ে যেতে পারে পড়ছো, কখনো সেটার অর্থ হয়ে যেতে পারে পড়ছি, কখনো সেটার অর্থ হয়ে যেতে পারে পড়ছে। তাহলে এই যে পরিবর্তনগুলো হচ্ছে এগুলোর কাজটা কে করছে? হ্যাঁ, এই মূলত অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে এইগুলোই, যে আমাদেরকে কাজটা কিভাবে করতে হবে সেটা জানিয়ে দেওয়ার কাজ হচ্ছে এই অক্সিলারি ভার্ব। তাহলে তোমরা নিশ্চয়ই সংজ্ঞাটা এবার বুঝতে পেরেছো। যে ভার্ব সাধারণত টেন্স, ভয়েস বা সেন্টেন্স গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। তো আমরা একটু আগেই দেখলাম অ্যাম, এই অক্সিলারি ভার্বটা রিড প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছিল, তাই না? তো যখনই সাহায্য করবে তখনই সেটা হয়ে যাবে অক্সিলারি ভার্ব। এবার চলো আমরা জেনে নিই অক্সিলারি ভার্ব কত প্রকার এবং কয়টি ও কি কি। অক্সিলারি ভার্ব হচ্ছে 4 প্রকার এবং 24টি। চলো আমরা সেই 24টি অক্সিলারি ভার্বকে একটু আয়ত্ত করে নিই। এগুলো কিন্তু একটু ভালোভাবে নোট করে রাখবে, এগুলো ছাড়া কিন্তু ইংরেজি বাক্য গঠন করা বা বাক্য মানে করার কোনো উপায় নেই এগুলো ছাড়া। তাই তোমরা এগুলো একটু ভালোভাবে নোট করে রাখবে। চলো আমরা জেনে নিই। বি ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর এটা হচ্ছে বি ভার্ব।
এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়ার। অ্যাম ইজ আর এগুলো কিন্তু অনেক অর্থে ব্যবহার হয়ে থাকে, ওয়াজ ওয়ারও অনেক অর্থে ব্যবহার হয়ে থাকে। এই ব্যবহারগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো, একটা ক্লাসে তো সম্ভব নয়। তো আজকে আমরা অক্সিলারি ভার্বগুলো জেনে নিই, পরবর্তী ক্লাসে আমরা এগুলোর ব্যবহার জানবো। ডু ভার্ব, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, ডাজ। এটার পাস্ট ফর্ম হচ্ছে ডিড। হ্যাভ ভার্ব, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাজ। এটার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। এবার আমরা দেখে নিই মডাল ভার্বগুলো। স্যাল, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম হচ্ছে শুড। উইল, এটার পাস্ট ফর্ম হচ্ছে উড। ক্যান, এটার পাস্ট ফর্ম হচ্ছে কুড। মে, এটার পাস্ট ফর্ম হচ্ছে মাইট। মাস্ট, এটার পাস্ট ফর্ম নেই। আউট টু, এটারও পাস্ট ফর্ম নেই। নিড, এটারও পাস্ট ফর্ম নেই। ডিয়ার, এটারও পাস্ট ফর্ম নেই। ইউজ টু, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটার কিন্তু প্রেজেন্ট ফর্ম নেই। এই হচ্ছে আমাদের 24টি অক্সিলারি ভার্ব। এগুলো কিন্তু তোমাদেরকে ঠোঁটস্থ রাখতে হবে, এগুলো ছাড়া কিন্তু তোমরা ইংরেজি বাক্য গঠন করতে পারবে না। এই 24টি অক্সিলারি ভার্বেরই যদি তোমরা ব্যবহার চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে। 500টি কমেন্ট চাই, এই 500টি কমেন্ট যদি আমি পাই তোমাদেরকে 24টা অক্সিলারি ভার্বেরই ব্যবহার আমি শিখিয়ে দেব। তো চলো আমরা আজকে একটু জেনে নিই অ্যাম ইজ আর আমরা কোথায় ব্যবহার করতে পারি। যখনই আমরা কোনো বাংলা বাক্যের শেষে ছে, ছি, ছকে খুঁজে পাবো তখনই আমরা চোখ বন্ধ করে অ্যাম ইজ আর কে ব্যবহার করব। তো চলো আমরা কয়েকটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে। আমি ভাত খাচ্ছি, ছি, ছি। এই বাক্যের শেষে আমরা ছি কে খুঁজে পাচ্ছি, তাই আমি ছি ছি করছিলাম। তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে অ্যাম ইজ আর এই তিনটার মধ্যে একটা ব্যবহার করতে হবে। তো কোনটা আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে চলো সেটাও আমরা একটু সহজে জেনে নিই। যেখানে আমরা আই লেটারটিকে দেখতে পাবো সেখানেই আমরা অ্যাম ব্যবহার করে ফেলবো। যেখানে আমরা হি, সি, নেম, ইট কে দেখতে পাবো সেখানেই আমরা চোখ বন্ধ করে ইজ ব্যবহার করব। আর যেখানে আমরা ইউ, উই, দে কে দেখতে পাবো সেখানেই আমরা আর কে ব্যবহার করব। তো এবার চলো এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে বানাই। আমি এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে নিচ্ছি। আই এর পরে কি ব্যবহার করব বলেছিলাম? হ্যাঁ, যেখানেই আমরা আই লেটারটিকে দেখতে পাবো সেখানেই আমরা অ্যাম ব্যবহার করব বলেছি। তো আমরা অ্যাম ব্যবহার করে নিচ্ছি। এবার খাচ্ছি এর ইংরেজি আমাদেরকে লিখতে হবে। খাওয়া এর ইংরেজি ইট, ইট এর সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস মানেই সেখানে আইএনজির ব্যবহার। তো এখানে আমাদেরকে ইট এর সঙ্গে আইএনজি যুক্ত করলে হয়ে যাবে ইটিং। আর ভাত এর ইংরেজি হচ্ছে রাইস, তাহলে হয়ে যাচ্ছে আই এম ইটিং রাইস। আই মানে আমি, এম ইটিং মানে খাচ্ছি, রাইস মানে ভাত। আই এম ইটিং রাইস অর্থাৎ আমি ভাত খাচ্ছি। এবার যদি আমি বলে দিই তুমি ভাত খাচ্ছ, ছ, ছ, এই বাক্যের শেষে আমরা ছ কে খুঁজে পাচ্ছি। তো এটা দেখে আমরা বুঝতে পারছি অ্যাম ইজ আর তিনটার মধ্যে একটা ব্যবহার করতে হবে। তো চলো দেখি এখানে আমরা কি ব্যবহার করব। তুমি এর ইংরেজি হচ্ছে ইউ, তো এবার আমরা ইউ কে পাচ্ছি। তো ইউ এর পরে আমাদেরকে আর ব্যবহার করতে হবে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আমরা খাচ্ছ এর ইংরেজি লিখবো। খাচ্ছ এর ইংরেজি হচ্ছে ইটিং, ভাত এর ইংরেজি হচ্ছে রাইস, তাহলে হয়ে যাচ্ছে ইউ আর ইটিং রাইস। তাহলে ইউ মানে তুমি, আর ইটিং মানে খাচ্ছ, রাইস মানে ভাত। ইউ আর ইটিং রাইস অর্থাৎ তুমি ভাত খাচ্ছ। কিন্তু এবার যদি বলে দেওয়া হয় সে ভাত খাচ্ছে, ছে, ছে, তো এই বাক্যের শেষে আমরা ছে কে দেখতে পাচ্ছি, তার মানে আমাদেরকে অ্যাম ইজ আর এই তিনটার মধ্যে একটা ব্যবহার করতে হবে। চলো আমরা দেখে নিই এখানে কি ব্যবহার করব। সে এর ইংরেজি হচ্ছে হি, হি পেয়েছি তাই আমরা এবার ইজ ব্যবহার করব। তো আমরা ইজ কে বসিয়ে নিচ্ছি। খাচ্ছে এর ইংরেজি হচ্ছে ইটিং, আর ভাত এর ইংরেজি হচ্ছে রাইস, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ ইটিং রাইস। হি মানে সে, ইজ ইটিং মানে খাচ্ছে, রাইস মানে ভাত। হি ইজ ইটিং রাইস অর্থাৎ সে ভাত খাচ্ছে। তাহলে যেখানে আমরা ছ্যা, ছি, ছ কে দেখতে পাবো সেখানেই আমরা অ্যাম ইজ আর এর ব্যবহার করব। চলো আমরা দেখে নিই আর কোথায় অ্যাম ইজ আর ব্যবহার করব। যদি কোনো বাক্যের মধ্যে হই, হও বা হয় এই শব্দগুলো খুঁজে পাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে। যদি উজ্জ হয়েও থাকে সেই ক্ষেত্রেও আমাদেরকে অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে। তো চলো আমরা কয়েকটা উদাহরণ ফলো করি। দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে। আমি হই একজন ছাত্র। এখানে আমি সাবজেক্ট, এর জন্য আই বসিয়ে নিচ্ছি।
আই যেখানেই দেখতে পাবো সেখানেই আমরা অ্যাম ব্যবহার করব। তো আমরা অ্যাম বসিয়ে নিচ্ছি। এখানে অ্যাম কিন্তু হয় অর্থে ব্যবহার হয়েছে। ওকে, তো তোমাদের সুবিধার্থে ওই আগের চারটাই ফলো করবে। এখানে 2 নম্বরে আমাদেরকে অ্যাম ব্যবহার করতে হচ্ছে, ওইভাবেই কিন্তু আমরা বাক্যগুলো পেয়ে থাকি, তাই আমরা এখানে অ্যাম ব্যবহার করব। তো অ্যাম বসিয়ে নিলাম। একজন এর ইংরেজি হচ্ছে আ, আ মানে একজন। ছাত্র এর ইংরেজি হচ্ছে স্টুডেন্ট, তো আমরা স্টুডেন্ট বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট। আই মানে আমি, অ্যাম মানে হই, আ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট অর্থাৎ আমি হই একজন ছাত্র। তো এখানে যদি হই ক্রিয়া উহ্যও থাকে, যদি বলি আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র বললেও কিন্তু আমাদেরকে অ্যাম ব্যবহার করতে হবে। আমাদেরকে বুঝে নিতে হবে এখানে হয় ক্রিয়া আছে ঠিকই, কিন্তু উহ্য হয়ে আছে অর্থাৎ নাই হয়ে আছে। এবার যদি বলা হয় তুমি হও একজন ছাত্র, তাহলে আমাদেরকে কি বলতে হবে? ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট অর্থাৎ তুমি হও একজন ছাত্র। এবার যদি বলা হয় সে হয় একজন ছাত্র, তাহলে আমাদেরকে বলতে হবে হি ইজ আ স্টুডেন্ট। হি মানে সে, ইজ মানে হয়, আ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট অর্থাৎ সে হয় একজন ছাত্র। চলো আমরা দেখে নিই আর কোথায় আমরা হই, হও, হয় অর্থে অ্যাম ইজ আর ব্যবহার করব। যদি কোনো বাক্যের মধ্যে বলে দেওয়া হয় যে তুমি যদি একজন খেলোয়াড় হও, তাহলে তাহলে এরকম ধরনের যখন আমরা বাক্য দেখতে পাবো তখন আমরা অ্যাম ইজ আর এর ব্যবহার করব। তো তার স্ট্রাকচারটা তোমাদেরকে জানতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে শব্দের প্রথমে ইফ ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, তিনটার মধ্যে একটা, তারপরে নাউন ব্যবহার করতে হবে। তো চলো এটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি। আমরা শব্দের প্রথমেই ইফ ব্যবহার করব বলেছি, তো আমরা ইফ বসিয়ে নিচ্ছি। তারপরে আমরা সাবজেক্ট লিখবো। সাবজেক্ট হচ্ছে তুমি, এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয়, ইউ কেও বসিয়ে দিচ্ছি। ইউ এর পরে কি ব্যবহার করতে হবে? একটু আগেই শিখলাম যে ইউ এর পরে আমাদেরকে আর ব্যবহার করতে হবে, তো আমরা আর কেও বসিয়ে দিচ্ছি। একজন এর ইংরেজি হচ্ছে আ, আর খেলোয়াড় এর ইংরেজি হচ্ছে প্লেয়ার। তাহলে হয়ে যাচ্ছে ইফ ইউ আর আ প্লেয়ার। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, আর মানে হও, আ মানে একজন, প্লেয়ার মানে খেলোয়াড়। ইফ ইউ আর আ প্লেয়ার অর্থাৎ তুমি যদি একজন খেলোয়াড় হও তাহলে, বা যদি বলে দেওয়া হয় সে যদি একজন লেখক হয় তাহলে, তাহলে আমরা বলবো ইফ হি ইজ আ রাইটার, ইফ হি ইজ আ রাইটার অর্থাৎ সে যদি একজন লেখক হয় তাহলে। তাহলে এরকম ধরনের বাক্যের ক্ষেত্রে আমাদেরকে অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে। এখানে নাউনের পরিবর্তে তোমরা অ্যাডজেক্টিভও ব্যবহার করতে পারো। যদি বলা হয় সে যদি ধনী হয় তাহলে, তাহলে আমরা বলবো ইফ হি ইজ রিচ, ইফ হি ইজ রিচ। ইফ মানে যদি, হি মানে সে, ইজ মানে হয়, রিচ মানে ধনী। ইফ হি ইজ রিচ অর্থাৎ সে যদি ধনী হয় তাহলে। বা তোমরা যদি চাও এখানে অ্যাডজেক্টিভ এর পরে নাউন যুক্ত করেও বাক্য গঠন করতে পারো। একটা উদাহরণ দিই, আমি যদি একজন মেধাবী ছাত্র হয় তাহলে, তাহলে এই বাক্যটা আমরা এভাবে বলবো ইফ আই অ্যাম আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। এখানে ইফ মানে যদি, আই মানে আমি, অ্যাম মানে হয়, আ মানে একজন, মেরিটোরিয়াস মানে মেধাবী, স্টুডেন্ট মানে ছাত্র। ইফ আই অ্যাম আ মেরিটোরিয়াস স্টুডেন্ট অর্থাৎ আমি যদি একজন মেধাবী ছাত্র হয় তাহলে। তাহলে এরকম বাক্যের মধ্যে যদি হই, হও বা হয় এই শব্দগুলো খুঁজে পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর এর ব্যবহার করব। আবার হয় অর্থেও অ্যাম ইজ আর ব্যবহার হয়ে থাকে। একটা স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস টু প্লাস ভার্ব। একটা উদাহরণ দিচ্ছি, আমাকে কাজটি করতে হয়, তো আমরা বলবো আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক। আই মানে আমাকে, অ্যাম মানে হয়, টু ডু মানে করতে, দ্য ওয়ার্ক মানে কাজটি। আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হয়। বা যদি বলা হয় তাকে আমাদের জন্য রান্না করতে হয়, তো এটা আমরা এভাবে বলবো হি ইজ টু কুক ফর আস। হি মানে তাকে, ইজ মানে হয়, টু কুক মানে রান্না করতে, ফর মানে জন্য, আস মানে আমাদের। হি ইজ টু কুক ফর আস অর্থাৎ তাকে আমাদের জন্য রান্না করতে হয়। তাহলে এরকম বাক্যে হয় অর্থে কিন্তু আমাদেরকে অ্যাম ইজ আর ব্যবহার করতে হয়। হয় অর্থে ইজ আর এই দুইটারও ব্যবহার হয়ে থাকে। একটা স্ট্রাকচার দেখো, সাবজেক্ট, বস্তুবাচক সাবজেক্টটা আমাদেরকে প্রথমে রাখতে হবে, তারপরে ইজ আর দুইটার মধ্যে একটা লিখতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাতে হবে।
তো একটা উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে ইংরেজি শেখানো হয়, এখানে ইংরেজি শেখানো হয়। তো আমরা বলবো ইংলিশ ইজ টট হিয়ার। ইংলিশ মানে ইংরেজি, ইজ মানে হয়, টট মানে শেখানো, হিয়ার মানে এখানে। ইংলিশ ইজ টট হিয়ার, অর্থাৎ এখানে ইংরেজি শেখানো হয়। আবার আছে অর্থে আমাদেরকে ইজ এবং আর এর ব্যবহার করতে হয়। যেমন একটা উদাহরণ দিই, আমাদের বাড়িতে একটি গাড়ি আছে। তো আমরা বলবো দেয়ার ইজ আ কার ইন আওয়ার হাউস। এখানে দেয়ার ইজ মানে আছে, আ মানে একটি, কার মানে গাড়ি, আওয়ার হাউস মানে আমাদের বাড়িতে। দেয়ার ইজ আ কার ইন আওয়ার হাউস, অর্থাৎ আমাদের বাড়িতে একটি গাড়ি আছে। কিন্তু যদি বলা হয় তাদের বাড়িতে দুটি গাড়ি আছে, তাহলে আমরা বলবো দেয়ার আর টু কার্স ইন দেয়ার হাউস। দেয়ার আর মানে আছে, টু মানে দুই, কার্স মানে গাড়ি, দেয়ার হাউস মানে তাদের বাড়িতে। দেয়ার আর টু কার্স ইন দেয়ার হাউস, অর্থাৎ তাদের বাড়িতে দুটি গাড়ি আছে।